This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাঁঠা উপাদেয় খাদ্য। তবে বয়স বাড়লেই ডাক্তারদের নির্দেশে জিভের নোলা সামলে পাঁঠার মাংস মেনু থেকে বাদ দিতে হয় অনেকেই। বলির পাঁঠা কথাটায় অবশ্য কোনো উপাদেয় কিছু নেই। বিরোধীরা যেমন বলে থাকেন পুলিশকে বলির পাঁঠা করা হয় এ রাজ্যে, ইত্যাদি ইত্যাদি। আজ আপনাদের বলবো এক বলির পাঁঠার গল্পই। গত বছর 2রা জানুয়ারি কোনো মতে পালিয়ে হুগলির বুনো কালীতলা বালিপুকুর ধারের বাবলু ওরাওয়ের বাড়িতে ঢুকে পড়েছিল একটা বলির পাঁঠা। দিনমজুর বাবলু সন্তান স্নেহে বড় করেছেন সেই পাঁঠাটিকে, নাম দিয়েছেন আবার রাজা। 1 বছর পর মহা ধুমধামে পালিত হলো সেই পাঁঠার জন্মদিন। কথায় বলে পয়সা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়। তবে বলির পাঁঠা রাজার জন্মদিনের খরচ জুগিয়েছেন বাবলুর বন্ধুরা। তারাও সবাই দিনমজুর। আমরা করছি, পাঠাটা পেয়েছিলাম আমরা 2024-এ 2রা জানুয়ারি। তো আজ 2025 2রা জানুয়ারি, তার 1 বছর পূর্তি হলো। তো তার এই পূর্তি উপলক্ষে আমরা আজকে তার জন্মদিন পালন করি। সব পশুদেরই তো জন্মদিন সবাই পালন করে, কুকুর, বিড়াল, খরগোশ থেকে আরম্ভ করে। তো আমরা এই পাঁঠার জন্মদিন উপলক্ষে আজকে এই 1 বছরের পূর্তি উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটাকে করছি। আমাদের এই অনুষ্ঠানের মাঝখানে রয়েছে আমরা যে সবাই মিলে যে আয়োজন করেছি খাবার দাবারে, তাতে আমরা প্রায় 100 থেকে 150 লোককে খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছি। সেই খাবারের মেনুতে আমাদের রয়েছে ভাত, ভেজ ডাল, চিপস, মুরগির মাংস, তার সঙ্গে আছে চাটনি, পাঁপড়, মিষ্টি। বলির পাঁঠার জন্মদিন পালনের উৎসব দেখে নিশ্চয়ই মজা পেয়েছেন। কত কারো জন্মদিন তো হয় পালন, পোষ্যদের জন্মদিন জাঁকজমক করে পালন করেন অনেকে। তাহলে পাঁঠার জন্মদিন পালন হতে বাধা কোথায়? কিন্তু এখন একটা ছবি দেখাবো, তাতে মনের সব আনন্দ মুহূর্তে ভ্যানিশ হয়ে যেতে বাধ্য। হুগলির একটা স্কুলের ক্লাস 5-এর এক পড়ুয়ার পরীক্ষার খাতার একটা টুকরো, ছোট্ট অংশ দেখুন আগে। পরীক্ষায় প্রশ্ন এসেছিল মাস্টারদার পুরো নাম কি? ছাত্র উত্তরে ভুল বানানে লিখেছে পুষ্পারাজ, পয়হস্যু দন্তস্ব পয়াকার রয়াকার জ, পয়হস্যু দন্তস্ব পয়াকার রয়াকার বর্গীজ জ। এটা একটা ছোট্ট নমুনা, প্রশ্ন আরো ছিল। ওই ছাত্র সেই উত্তরে কি লিখেছে চলুন দেখি। পুষ্পারাজ দেখে নিশ্চয়ই আপনি হেসেছেন, খানিকটা মজা পেয়েছেন, কিন্তু এর পিছনে লুকিয়ে রয়েছে বিষাদ। পরের প্রশ্ন ছিল মাস্টারদার আদর্শ পুরুষ কারা? ছাত্র কি লিখলো? যারা মিথ্যে বলে না। আরো প্রশ্ন ছিল একটি ভ্রমণের অভিজ্ঞতা লেখো। ছাত্র কি লিখলো? ঘুরতে গিয়ে বাবা মায়ের ঝগড়া হচ্ছিল, এটা ভ্রমণের অভিজ্ঞতা। এই 2-3টে নমুনাই আপনাদের সামনে আনলাম, বুঝতে পারছেন? তাহলে একটি ক্লাস 6-এর পড়ুয়া পরীক্ষার খাতায় যা লিখছে সেখানে সে বাংলা লিখতে পারছে না ঠিক করে, যার যে বাংলা লিখছে তাতে কোনো মাত্রা নেই, সে যে উত্তর লিখছে তার সঙ্গে প্রশ্নের কোনো যোগ নেই। কিভাবে সম্ভব এটা? আর একবার ওই ছবিটা দেখুন, ছাত্রের নিজের হাতে লেখা পুষ্পারাজ, বানান ভুল, বাংলা হাতের লেখার খুব খারাপ অবস্থা, একটা অক্ষরেও মাত্রা নেই। 34 বছরের বাম জামানায় সম্পূর্ণ ভেঙে পড়া স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক থেকে শুরু করে প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পোস্ট ডক্টরেট লেভেলে যেভাবে উন্নতিকরণ করেছেন, যেভাবে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে বিভিন্ন সময় আমাদের রাজ্যের এডুকেশন দপ্তরকে স্কচ অ্যাওয়ার্ড দিতে, সেটা একটা নিদর্শন
কেন্দ্রের সার্বিক অসহযোগিতা সত্ত্বেও একদিকে কেন্দ্রের ভ্রান্ত ব্যর্থ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সিপিএমের আমলে সম্পূর্ণ ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, এটাই বাংলার শিক্ষার মানকে সারা দেশের মধ্যে অন্যতম জায়গায় পৌঁছে দিয়েছে। সেই ফাটা রেকর্ড বাজিয়ে গেলেন শান্তনু সেন, কিন্তু কি করে মাস্টারদা পুষ্পারাজ হয়ে গেলেন একটু বুঝিয়ে বলবেন প্লিজ? আপনি তো অনেক জানেন, কত কি বললেন, এই আমল ওই আমল, আমার মাথায় ঢুকছে না। কি করে মাস্টারদা পুষ্পারাজ হয়ে গেলেন? এতে কি ভোট আসবে যে সিরিয়াসলি নিতে হবে? সেই জন্য স্পিকটি নট। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির কথাতেও সেই তৃতীয় হাত, মানে অজুহাত। জিনিসটা খুব একটা বাঞ্ছনীয় নয়। আমরা যখন পার্টিকুলারলি আগে আমাদের সময় তো এগুলো কোনো মোবাইল, টেলিভিশন, কোনো কিছুর ইন্টারনেট, গুগল কোনো কিছুই ছিল না, ফলে তখন এই ব্যাপারগুলোই থাকতো না। কিন্তু বর্তমান যুগে এত বেশি মোবাইল, এত বেশি সোশ্যাল মিডিয়া, এই যে এগুলোর প্রতি এত আসক্তি এবং সারাক্ষণ এগুলোতে বাচ্চারা একদম সারাক্ষণ হচ্ছে মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হয়ে রয়েছে, এগুলোরই ফলশ্রুতি হিসেবে একটা এটা হচ্ছে বলে আমার ধারণা। এমন চান্স হাতছাড়া করতে পারেন বিজেপির রাজ্য সভাপতি? তিনি তো আবার দেশের শিক্ষা প্রতিমন্ত্রী। দেখুন, শিক্ষা ব্যবস্থার তো জলাঞ্জলি অবস্থা চলে গেছে, অন্তর্জলি যাত্রা হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা। তবে তাও পুষ্পারাজ লিখেছে, মাস্টারদার নাম কেষ্টদা লেখেনি, ভাগ্য বলো। কেষ্টদা লিখলে পরেও আমি অন্ততপক্ষে অবাক হতাম না। দেখুন, ক্লাস 6-এ পড়ুয়া মাস্টারদার নাম শোনেনি, মাস্টারদার নামের সঙ্গে জুড়ে দিয়েছে পুষ্পারাজ, শিক্ষামন্ত্রী হালকা চালে। এইসব বলে লাভ নেই, বাংলার এই হাল এখন না। আমি দীর্ঘদিন আগে আমাদের সময় একজন লিখেছিল যে পুরো আলেকজান্ডারকে রড নিয়ে তারা করেছিল, ফলে বরাবরই এরকম খাতায় অদ্ভুত কিছু ক্লাসে ছেলে থাকে, তারা অদ্ভুত অদ্ভুত লেখা লিখে। মানে ওই ছাত্রটি অদ্ভুত, তাই তো বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর এরকম মুডে থাকাই ভালো। তিনি বলছেন আশপাশে হাসির রোল শোনা যাচ্ছে। কোনো টেন্ডার ছাড়াই 40 দিন ধরে 4 জন পরামর্শদাতা প্রাথমিকের সেমেস্টারের ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন। তা নিয়ে গতকাল সবার সামনে যা ধমক জুটেছে, আজ তার হাসি খুশি মুড থাকাই ভালো। এরপর আর সিরিয়াস থাকা যায় বলুন? প্রাথমিক স্তরের সেমিস্টার প্রাপ্ত পলিসি ডিসিশন এডুকেশনে, যখন ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন, প্লিজ কনসাল্ট আস। দিদি, আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজ আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে। আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তিনি এটা নিয়ে চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন না আপাতত, তো আমাদের এরপর তার কোনো কথা থাকে না, তো এর ফলে সেটা এখন হবে না। এ তো সার্কাস চলছে পুরো। ক্যাবিনেট মিনিস্টার হয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, তিনি মুখ্যমন্ত্রী জানেন না, তাহলে সেই মন্ত্রী কি ক্যাবিনেটে থাকার অধিকার আছে? 4 জন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে। ওইটুকু বাচ্চারা কথা বলতে পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না, তাদের পড়ানো হয়, শেখানো হয়, তো সেমিস্টার বলবে। ওই যে রাজা হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর মতো ব্যাপার হচ্ছে আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে হবুচন্দ্র রাজা বললেন এইটা করতে হবে, গবুচন্দ্র মন্ত্রী করে দিলেন। আবার হবুচন্দ্র রাজা বললেন যে না এটা হবে না, সুতরাং গবুচন্দ্র মন্ত্রী সেটাকে বন্ধ করলেন। আমার মনে হচ্ছে এইরকম একটা হুইমজিক্যাল ভাবে এডুকেশন সিস্টেমটা চালানো হয়। আর ধান ভানতে শিবের গীত গাইতে বসে গেলেন তৃণমূলের ডাক্তার নেতা। কিন্তু ব্যাপারটা তো সিরিয়াস, নেতারা সিরিয়াসলি নেবেন কবে? ক্লাস 5-এর পড়ুয়া মাস্টারদার নাম লিখছে পুষ্পারাজ। প্রধান শিক্ষকদের সংগঠনের নেতা চন্দন মাইতি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন্দিনী ভট্টাচার্যরা তো সিরিয়াস। যেখানে প্রশ্নগুলোর উত্তর চাওয়া হচ্ছে দেশপ্রেমিকদের নামে, সেখানে দেশপ্রেম তো দূরের কথা, এমন নাম দেওয়া হচ্ছে আজে বাজে, যেগুলো উচ্চারণ করতে আমাদের দ্বিধা লাগে। পড়াশোনার জন্য যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থাকার কথা গত
8-10 বছরে সেভাবে নিয়োগ নেই। আজকে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া দরকার সেটা করা হচ্ছে না। তার মধ্যে পরিকাঠামোর অভাব আছে, শিক্ষকের অভাব ভয়ঙ্করভাবে আছে। শিক্ষা তো জাতির মেরুদণ্ড তৈরি করে, সেই মেরুদণ্ডটা নমনীয় হয়ে গেছে, এবার ভেঙে চৌচির হয়ে যাবে। তো রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা রাস্তায় পড়াবেটা কি? শিক্ষকরা টেনশানে। আমার মাথায় যদি টেনশানে থাকে যে আমার চাকরিটা বৈধ না অবৈধ, আমি পড়াতে পারবো শিক্ষক হিসেবে? সম্ভব না পড়ানো কোনো। তো তাই হচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে মাননীয় মুখ্যমন্ত্রী অন্তর্জলি যাত্রা করে দিয়েছেন শিক্ষা ব্যবস্থা। তার মানে ক্লাস 6-এর এক ছাত্র পুষ্পারাজ, মাস্টারদার নাম পুষ্পারাজ, এটা যখন লিখলো, এটা আসলে আমাদের রাজ্যের ভগ্ন শিক্ষা ব্যবস্থার ফল। বিরোধীরা বলছেন শিক্ষার সঙ্গে যুক্ত যারা তারা বলছেন শিক্ষক নিয়োগই মূল। নানা দুর্নীতির ধাক্কায় শিক্ষক নিয়োগ বন্ধ। কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী বলছেন যারা চাকরি করছিলেন তাদের চাকরিও তো গেছে, তাই স্কুলে স্কুলে লেখাপড়া লাটে। মাস্টারদার নাম তাই পড়ুয়া লিখছে পুষ্পারাজ, সিনেমার চরিত্রের নামে। কিন্তু নেড়াদের বারবার বেলতলায় কেন যেতে হচ্ছে? কলকাতায় হবু শিক্ষকদের ধর্ণা মামলা দেখতে দেখতে আমাদের চোখ সয়ে গেছে। তার মধ্যে দুর্নীতি হওয়ায় 2016 সালের এমএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে হাইকোর্ট। আচমকাই হাজার হাজার কর্মরত শিক্ষকদের চাকরি চলে গেল। সেই মামলাও সুপ্রিম কোর্টে। 27শে ডিসেম্বর থেকে কলকাতার রাস্তায় আন্দোলনে চাকরি হারানো শিক্ষকরা বর্ষবরণও করেছেন রাস্তায় বসেই। আজ তারা বিক্ষোভ দেখালেন সল্টলেক করুণাময়ীতে। চাকরি প্রার্থী রাসমণি পাত্র প্রতিবাদে ন্যাড়া হয়েছিলেন, আজ ন্যাড়া হলেন চাকরি হারানো এক শিক্ষক। কেন বসে থাকতে হচ্ছে? এই দায়িত্ব আমাদের নয়। আমরা লেখাপড়া করেছি, সারা রাত জেগে পড়াশোনা করে চাকরি পেয়েছি, আজকে আমাদের রাস্তায় কেন বসে থাকতে হবে 6 বছর চাকরি করার পর? প্রকৃতপক্ষে এই যে দুর্দিন, মানে আমাদের শিক্ষকদের দেখতে হবে, এটা শুধুমাত্র আমাদের লজ্জা নয়, আমি মনে করি এটা একটা শিক্ষক মহলের পক্ষে লজ্জা। নিজেদের হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতে গত 27শে ডিসেম্বর থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে চলছে প্রতিবাদ আন্দোলন। আর সেই প্রতিবাদই আজ এমন একটা চরম পর্যায়ে পৌঁছলো যে শিক্ষক শিক্ষিকা তারা নিজেদের মস্তক মুন্ডন করে তাদের সেই প্রতীকী প্রতিবাদ সামনে তুলে ধরার চেষ্টা করছে। হাইকোর্টে আমাদের যে প্যানেলটা বাতিল হয়েছে সেই প্যানেলে কিছু সংখ্যক দুর্নীতি ছিল, আমাদের মধ্যে কোনো দুর্নীতি নেই। তাও হাইকোর্টে আমাদের পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছে, কারণ সেখানে আমাদের কোনো লয়ার ছিল না। ম্যাটারটা এখন সুপ্রিম কোর্টে চলছে। তো আমরা চাইছি এসএসসি এবং পর্ষদ উপযুক্ত মানের লয়ার নিয়োগ করে যথাযোগ্য সওয়াল করে আমাদের প্যানেলটাকে বাঁচান এবং স্বচ্ছ বৈধভাবে যারা নিয়োগ পেয়েছে তাদেরকে বাঁচান। তারা যেটা চাইছেন যে পর্ষদ যাতে এই যোগ্য অযোগ্যদের আলাদা করে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদের হারানো চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে, সেই দাবিতে কিন্তু তারা সরব হচ্ছেন। সবাই জানেন কারা অনিশ্চয়তার মধ্যে ফেলছে, কারা আইনি জট দিয়ে শিক্ষকদের চাকরি খেতে চাইছে, কারা এটা করছে জানেন, তাদের উদ্বেগও স্বাভাবিক। ফলে বিষয়টা নিশ্চিতভাবে সংশ্লিষ্ট দপ্তর তারা দেখছে। যারা ন্যায্য চাকরি প্রাপক তাদের তো সরকার সুবিধা দিতে চাইছে, কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু এটা কেস চলছে আর সামনে এর কেসটা শুনানি আছে, ফলে তাদের আমি বারবার বলছি সরকারের উপর আস্থা রাখুন। আমি আগেও যা বলেছি আমি তার পুনরাবৃত্তি করে বলে আন্দোলন করলেই চাকরি হয় না। চাকরি যে ন্যায্য, যিনি যোগ্য, যিনি স্বচ্ছতার ভিত্তিতে তিনিই পাবেন। দেখুন, প্রাথমিক শিক্ষায়, স্কুল শিক্ষায় পুষ্পা রাজ করছে, আর উচ্চশিক্ষায় দুর্নীতি রাজ করছে, এটাই তো অভিযোগ। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আপনি শিক্ষা জগতে উচ্চশিক্ষিত হিসেবেই পরিচিত, নাটকের জগতেরও মানুষ, গুণীজন। এই যে বলছেন আন্দোলন করলেই চাকরি হয় না, ন্যায্য যোগ্যদের চাকরির কথা বলছেন, এগুলো নাটকের ডায়লগের মতো শোনাচ্ছে না? কুণাল ঘোষ আবার অন্যের ঘাড়ে দায় ঠেলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। কেউ কি শখ করে ঘর বাড়ি সংসার ছেড়ে আন্দোলনে নামেন, রাস্তায় বসে থাকেন? কেন শিক্ষকের চাকরি প্রার্থী, চাকরি হারানো শিক্ষকদের দিনের পর দিন আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে? উত্তর তো সবাই জানে, নিয়োগে ব্যাপক দুর্নীতি। প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার,
সবাই দেখেছেন তদন্ত বা বিচার প্রক্রিয়া ঠেকাতে সরকার আর শাসক দল কি ভূমিকা নিয়েছে। এই যে ধরুন সুজয় কৃষ্ণভদ্র, সবাই তাকে কালীঘাটের কাকু নামেই চেনে। এসএসকেএম এ ভর্তি রেখে কিভাবে ইডি তদন্তে বাধা দেওয়া হয়েছে সে তো সবার চোখের সামনে হয়েছে। এখন প্রাথমিকে নিয়োগ দুর্নীতির চার্জ গঠনের ঠিক আগে কাকু অজ্ঞান হয়ে গেছেন। কিন্তু কালীঘাটের কাকুর অসুখটা কি? বৃহস্পতিবার কালীঘাটের কাকুর আইনজীবী সিবিআই এর বিশেষ আদালতের বিচারকের জেরার জবাবে কি বলেছেন জানেন? 10 বছরের বেশি হওয়ায় সুজয় কৃষ্ণের পেসমেকারের ব্যাটারি কাজ করছে না। সত্যি অজ্ঞান হয়ে যাওয়ার পর কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম এ। রাতে সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম এ আনা হয়, সেই দিন এখানেও তার পেসমেকারের প্রোগ্রামিং করা হয় এটা জানার জন্য যে তিনি কেন সংজ্ঞাহীন হয়ে পড়লেন। আর সেখানে কিন্তু পেসমেকারের কোনো সমস্যা ধরা পড়েনি। ইন্ডিকেশন আছে এবং আমরা যখন ব্যাটারিকে ইন্টারোগেট করি, মানে আমাদের কিছু ডিভাইস আছে, সেই ডিভাইসটা লাগিয়ে আমরা ইন্টারোগেট করি বা প্রশ্ন করি যে এ আর কতদিন চলবে, তখন কম্পিউটারেই ও দেখিয়ে দিচ্ছে যে এটা আর 5 মাস আছে, এটা আর 3 মাস আছে, বা এক্ষুনি এটাকে চেঞ্জ করতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা অনেক আগেই পেয়ে যাই। তাহলে সুজয় কৃষ্ণ ভদ্রের অসুস্থতার আসল কারণটা কি? পেসমেকারের ব্যাটারি তো সচল, তার মেয়াদ এখন 2.5 বছর রয়েছে। এসএসকেএম থেকে কাকুকে নিয়ে যাওয়া হয় বিএম বিড়লা হাসপাতালে। হৃদরোগের চিকিৎসার জন্য এই হাসপাতালের নাম ডাক। এই হাসপাতালে কালীঘাটের কাকুর চিকিৎসা করেন বিখ্যাত ডাক্তার ধীমান কাহালি। পেসমেকার ইন্টারোগেশনে হয়তো দেখা যাচ্ছে যে 1%-এর কম রয়েছে বা 2%-এর কম রয়েছে, তাহলে সেক্ষেত্রে পেসমেকার ডিপেন্ডেন্ট নয়। দেখা যাচ্ছে যে পেশেন্ট যখন অজ্ঞান হয়ে রয়েছে তখন তো থাকবে কিছু সময় পেশেন্ট ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন, সেগুলো যদি না থাকে তাহলে এটা ভাবার কোনো কারণ নেই যে পেসমেকার ফেইলিওরের জন্য উনি অজ্ঞান হয়ে গেছে। কোনো পেশেন্টের স্টেন্ট অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, তার মানে তিনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন তা তো নয়, তার কার্ডিওলজির সমস্যা রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে তিনি হাঁটাচলা করতে পারবেন না, তিনি অফিস যেতে পারবেন না। বুঝলেন? সোজা কথা সোজায় বলায় অনেক মুশকিল, তাই হয়তো ডক্টর কাহালি ইঙ্গিতে বোঝাতে চাইলেন নাম না করে। কিন্তু বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে পাঠানোর সময় আলিপুরের হাসপাতাল যে মেডিকেল রিপোর্ট দিয়েছে, ইডিকেও যা রিপোর্ট দিয়েছে বিএম বিড়লা, তাতে ইঙ্গিত কাকুর হৃদরোগজনিত কোনো সমস্যা নেই। তাদের হাসপাতালে শুধু হৃদরোগের চিকিৎসা হয়, তাই সেখান থেকে অন্য জায়গায় অন্য চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। হৃদয়ে ব্যায়াম না থাকলেও কেন বলছেন তবে কাকু পেসমেকারের চার্জ শেষ, ব্যাটারি কাজ করছে না? চার্জ গড়ার প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার ধান্দা। বাংলার মুখ্যমন্ত্রী পরাজিত, তিনি আমাদের সুজয় কাকু। এই সুপ্ত প্রতিভা এ বাংলায় জন্মেছিল বলে আমাদের জানা ছিল না। যদি এই চুরিকাণ্ডে তাকে ধরপাকড় জিজ্ঞাসাবাদ না হতো। শিক্ষা রসাতলে, পুষ্পারাজ, দুর্নীতিরাজ, রসাতলে নিরাপত্তাও, রাজ্যের নিরাপত্তা, ব্যক্তি নিরাপত্তা, আমার আপনার নিরাপত্তা, সেই নিরাপত্তার পাশেই বড় প্রশ্ন। ঠোঁটকাটা আবার সে প্রশ্ন তুলছে। বিরোধীদের হয়ে সালিশি করার জন্য ঠোঁটকাটা এসব বলে না। বাইরের কেউ, ভিনদেশি কেউ এই বাংলায় চোরাপথে ঢুকে যদি নিজের একটা আস্ত কলোনি বানিয়ে ফেলে, সেটা রাজ্যের নিরাপত্তায় থ্রেট নয়। এটা যেমন খুশি রাজ্য নাকি? যে আসবে সেই এখানে যা ইচ্ছা করে থেকে যেতে পারবে, যে চাইবে এসে থেকে যাবে। সন্দেশখালীর খুলনা পাড়ে বাংলাদেশি কলোনি ঠোঁটকাটাই আপনাদের দেখিয়েছে আজ রোহিঙ্গা গ্রাম। বেশি দূর নয়, বারুইপুর হাড়দা পঞ্চায়েত। 2017 সালে সেখানেই ঘর সংসার পেতেছিল রোহিঙ্গারা। পেতেছিল কারণ 1.5-2 বছর হলো তারা নেই। অগোছালো ঘরদোর, মাটির উনুনে আঁচ আর পড়ে না। 150 ঘর রোহিঙ্গা গেল কোথায়? তার আগে চটপট ঘুরে নি বারুইপুরের সেই রোহিঙ্গা গ্রাম। চলাফেরা করতো, ওদের ভাষাটা তো অন্য, ওই জন্য এরা আমাদের বাঙালি ভাষার সাথে ওদের মানে ম্যাচিং হতো না, সেই জন্য চলাফেরা করতো। আমরা চলে এসেছি রোহিঙ্গা ল্যান্ডে, অর্থাৎ বারুইপুরের হাড়দহ গ্রামে। একটা সময় এই গ্রামেতেই 150 জন রোহিঙ্গা পরিবার নিয়ে বসবাস করত এবং তারা অনুপ্রবেশকারী হলেও এই গ্রামেতেই তাদেরকে
বসবাস করার সমস্ত বন্দোবস্ত করা হয়েছিল। আমরা ঘুরে দেখে নেব সেখানকার বর্তমান কি অবস্থা। এই যে গ্রাম, হাড়দহ গ্রাম, এখানে একাধিক টিনের টেন্ট তৈরি করে দেওয়া হয়েছিল এবং সেই টেন্টেই পরিবার নিয়ে এখানে বাস করতেন রোহিঙ্গারা। হ্যাঁ, কেউ কেউ ফ্যামিলি থাকতো বলতে আমি তো শুধু পুরুষদের দেখেছি, মহিলাদের তো তেমন দেখিনি। প্রায় 150 পরিবার শুধু এখানেই যেমন থাকতো, পাশাপাশি আশেপাশে সমস্ত এলাকাগুলোতে প্রায় সংখ্যাটা ছিল 327 জন। প্রত্যেকটা রোহিঙ্গারা তারা বসবাস করতেন। ঠিক এই যে আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই যে একটি দেখা যাচ্ছে যে মাথায় রয়েছে অ্যাসবেস্টসের ছাউনি, আর গোটা বাড়িটি তৈরি করা হয়েছে টিন দিয়ে। রোহিঙ্গারা থাকতো। কত লোক থাকতো? থাকতো অনেক লোক। তারপরে কি হলো? চলে গেছে। এই রকমই ঘর তখন এখানে চারিদিকে ছিল এবং সেই ঘরগুলোতেই রোহিঙ্গারা তারা সন্ততি নিয়ে এখানে বাস করতেন। 2017 সাল থেকেই এখানে রোহিঙ্গাদের এটাই ছিল ঠিকানা। যারা ভাবছেন সব আষাঢ়ে গল্প, রোহিঙ্গা গ্রামে সেই ঘর সংসারটা তাদের দেখাবো, শুনুন। पहले बांग्लादेश था, कॉक्सबाजार में। हाँ, वहीं से यहाँ बॉर्डर क्रॉस के यहाँ आया। तो बॉर्डर क्रॉस क्या प्रॉब्लम नहीं हुआ? प्रॉब्लम है, लेकिन यहाँ से हिंदुस्तान है, वो बांग्लादेश एक आदमी है, उसको रात में चूड़ा पैसा लेकर पार करा दिए। नहीं, बर्मा से निकल के कहाँ पे थे आप? बर्मा में निकल से वहीं बांग्लादेश में। अच्छा, तो बांग्लादेश से यहाँ पे कैसे आए? यहाँ ऐसे आया, बॉर्डर क्रॉस किया कैसे? बॉर्डर कर से आया, पैसा देके नहीं, बॉर्डर कर से आया। अच्छा, तो आप क्या यहीं पे रहेंगे? यहीं पे रहेंगे। মনে পড়ছে আপনাদের কদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা এই কামাল গাজী থেকে গোসাবা পর্যন্ত পুরো রুটটা জঙ্গিদের দখলে বলেছিলেন। সেই পথটাই আপনাদের গ্রাফিক্সে দেখাচ্ছি। যা বলেছিলেন শুভেন্দু অধিকারী, গোসাবা থেকে বাসন্তী এক্সপ্রেস ধরে সায়েন্স সিটি, অন্য রুট গোসাবা থেকে ক্যানিং, বারুইপুর হয়ে কামালগাজী, এ পথেই জঙ্গিরা ঢোকে, অনুপ্রবেশকারীরা ঢুকেছিল রোহিঙ্গারাও। অভিযোগ তো তাই। সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়েছে 8 জন, সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, এই যে 150 পরিবার রোহিঙ্গা আচমকা উবে গেল কোথায়? পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাভেদ মুন্সির মতো হয়, যদি নামে ছোঁয়া থাকে, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা। মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। কাঁটাতার পেরিয়ে, বর্ডার পেরিয়ে যারা আসছে তাদের সার্বিক দায় বা দায়িত্ব, এই ব্যর্থতার দায় বা দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ বিএসএফকে নিতে হবে। আরাবুলের উপর হামলার ঘটনায় গ্রেফতার 4, হাতিশালা থেকে গ্রেফতার হয়েছে, পোলেরহাট থানার পুলিশ গ্রেফতার করেছে। ধৃতরা শওকত ঘনিষ্ঠ বলেই সূত্রের খবর।
টোটকাটা আবার দেখুন আগামীকাল ঠিক রাত ৮টায়।